আজকে আপনাদের একটা ইমিগ্রেশন প্রতারণার গল্প বলবো। বাফলো সিটিতে আছি। নুরুজ্জামান নামে এক বাংলাদেশি এখানে গত ৪ বছর ধরে একের পর এক প্রতারণা করেছেন মানুষের সাথে ইমিগ্রেশন সেবা দেওয়ার নাম করে। ইন্টারেস্টিংলি আমরা যে কজনকে পেয়েছি তাদের সাথে যে ধরনের প্রতারণা হয়েছে মানে অভিনব অভিনব। একজন আব্দুল বাতেন, মোহাম্মদ আব্দুল বাতেন, এই ভিডিওটা আপনারা যেটা দেখবেন সেটাই আব্দুল বাতেনের। তার সাথে পুরো গল্প আপনারা যখন দেখবেন জানবেন যে কি ক্রাইটেরিয়ায় কি কৌশলে তার সাথে প্রতারণাগুলো হয়েছে। আর নুরুজ্জামান এখানে যে অফিস করেছেন সেটির নাম জাফ ল অ্যান্ড ইমিগ্রেশন। তিনি নিজেকে একজন ইমিগ্রেশন আইনজীবী পরিচয় দিয়েছেন। বাংলাদেশেও একইভাবে তিনি বাংলাদেশ থেকে এইখানে স্কিল্ড ভিসায়, বিভিন্ন ক্যাটাগরির ভিসায় বাংলাদেশ থেকে লোক আনবেন বলে বাংলাদেশ থেকেও প্রচুর অর্থ নিয়েছেন। কারো কাছ থেকে $10,000, $20,000 সব আছে। আমরা অনেক লোকজন অভিযোগকারী পেয়েছি, ভুক্তভোগী পেয়েছি, যাদের ডকুমেন্টও আমাদের কাছে আছে। এবং এ বিষয়ে নুরুজ্জামানের সাথেও কথা বলেছি। তিনি সাংবাদিক হিসেবে আমাকে ব্যক্তিগতভাবে তিনি সাংবাদিক মনে করেন না। স্বাভাবিক কারণে তিনি এ বিষয়ে কথা বলবেন না বলে দিয়েছেন। এবং তিনি বলেছেন যে দায়িত্ববান যদি আমি কেউ হতাম, তাহলে সাংবাদিক যদি হতাম, তাহলে তিনি এসব বিষয়ে আমার সাথে কথা বলতেন। যদিও তার প্রাথমিক কথায় তিনি আমাকে অনুরোধ করেছিলেন যেন বিষয়গুলো নিয়ে আমি আর না এগুই। আর তিনি পুরা ঘটনাকে ষড়যন্ত্র বলেছেন। কিন্তু একসাথে ২০০, ২৫০, ৩০০ লোক ষড়যন্ত্র করতে পারে। আপনারা আশ্চর্য হবেন। আমি সোশ্যাল মিডিয়ায় এটা গত ফেব্রুয়ারির ৯ কি ১০ তারিখ থেকে এটি লেখালেখি শুরু করেছি। গত ৯-১০ ফেব্রুয়ারি থেকে। আর সেই লেখালেখি সূত্র ধরে একের পর এক থলের বেড়াল বের হচ্ছে। এবং নুরুজ্জামানের যে অফিস এখানে জাফ ল অ্যান্ড ইমিগ্রেশন, আমি ভিডিওটা আপনারা দেখতে পাবেন, দেখুন এখানে। সেটি হচ্ছে যে উনি এর আগে এখানে লিখেছিলেন জাফ ল অ্যান্ড ইমিগ্রেশনের মধ্যে এম নুরুজ্জামান ইনি ইমিগ্রেশন অ্যাডভোকেট। আমার এই ভিডিও যাবার পর এবং আমাদের প্রতিবাদ তার অফিসের সামনে প্রতিবাদ হবার পর সেটিকে তিনি পাল্টে লিখেছেন ইমিগ্রেশন ফর্ম প্রিপেয়ারার। যাই হোক, অনেক অভিযোগ। সেনেগালিজ পেয়েছি, বার্মিজ পেয়েছি, রোহিঙ্গা পেয়েছি, বাংলাদেশি পেয়েছি, নারী, পুরুষ, বৃদ্ধ সবার সাথে উনি প্রতারণা করেছেন। ২-১ জনের কাজ করেছেন, কাজ করেননি তা না, ২-১টা ফর্ম ফিল আপ হয়তো পূরণ করেছেন। যে ফর্ম ১০০ টাকায় অন্য অ্যাটর্নি করতে পারে বা ২০০ টাকা বা ৫০০ টাকা বড়জোর, তিনি সেখানে ৫,৬০০ টাকাও নিয়েছেন। এই ধরনের ঘটনা আছে। তো বাতেন ভাইয়ের সাথে কথা যেগুলো হয়েছে, আপনারা সেই পুরা ভিডিওটা যদি দেখেন, ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি এখন, এরপরে আপনারা ভিডিওটা দেখতে পাবেন, তাহলে বুঝতে পারবেন যে কি ধরনের প্রতারণা হয়েছে। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে আপনারা জানাতে পারেন। বাতেন ভাইকে সাথে নিয়ে আছি এবং আমরা যে জায়গায় আছি বাফলোতে, আর এই অফিসটা হচ্ছে নুরুজ্জামানের সাবেক অফিসের নিচতলা। ওনার অফিসটা এখানে ছিল, আপনি জানতেন নাকি? ওয়ালডেন এভিনিউ। না, ওয়ার্ল্ডের না। আপনি তাহলে এখানে আসেন নাই। না ওনার এখানে দোতলায় অফিস, কিন্তু না, আমি ওটা এখানে দোতলা অফিস ছিল। উনি শুরুটা করেছেন এখান থেকে। ওকে, সো যারা দেখতে শুরু করেছেন, আপনারা জানেন যে আমরা নুরুজ্জামান ইস্যু নিয়ে প্রবাসী টিভি, বাফলো প্রতিদিন এবং আমি ব্যক্তিগতভাবে আমি সোহেল মাহমুদ নুরুজ্জামান ইস্যু নিয়ে অনেকদিন ধরে লেগে আছি। নুরুজ্জামান মানে যিনি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে এখানে ইমিগ্রেশন ল অ্যান্ড ইমিগ্রেশন অফিস খুলে অনেক মানুষের সাথে প্রতারণা করেছেন, অনেক। এবং প্রতারণার অঙ্কটাও বিশাল। ২০,০০০, ৩০,০০০, ২৯,০০০। এই যে আমার সামনে যিনি বসে আছেন, ওনার কাছ থেকে ৫৯,০০০ টাকা নিয়েছেন বিভিন্নভাবে। ৫৯,০০০ টাকা, ডলার, সরি, টাকা তো না, ডলার। তো সে বিষয়ে কথা বলবো। এবং বাতেন ভাই এর আগে আমাদের ভয়েসে একটা অডিওতে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। তখন অনেকে বলেছিলেন যে ওনাকে সামনাসামনি এনে কথা বলানোর জন্য এবং যারা প্রতারিত তাদের সাহস দেওয়ার জন্য। বাতেন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে যদিও আপনার সিচুয়েশন, মনের অবস্থা আমরা বুঝতে পারি যে এতগুলো টাকা, সারা জীবনের সঞ্চয়, সবগুলো টাকা আপনি তুলে দিয়েছেন একটা ভালো, উন্নত, স্বাচ্ছন্দ্যের আশায়। তো একটু প্রাইমারিটা শুনতে চাই যে আপনার সাথে হয়েছে কি আর কিভাবে শুরুটা হলো। শুরুটা বলতে গেলে ২০২৪ সালের মাঝামাঝি আমি একদিন হঠাৎ দেখি যে ফেসবুকে
নুরুজ্জামানের একটা অ্যাড, উনি লাইভ করছেন, উনি লাইভ করছেন? লাইভ করতেছিলেন। তখন আপনি কোথায়? আমি তখন বাংলাদেশে ছিলাম। আচ্ছা, লাইভ করছে কি এখানকার ইয়েতে উনি না? ঢাকায়, নিজের ঢাকায় আচ্ছা। চেম্বারে, ওনার ল চেম্বারে। হুম। তো উনি বলল যে যাদের ট্যুরিস্ট ভিসা আছে, ভিজিট ভিসা আছে, তারা ইচ্ছা করলে ইউএসএ আইসা বিজনেস সেট আপ করলে বিজনেস সেট আপের মাধ্যমে ই2 ভিসা পাইতে পারে। ই2 ভিসা হলো নন ইমিগ্রেন্ট বিজনেস ভিসা। তো এটা দেখে আমি ওনার চেম্বারে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিলাম। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনাকে সম্ভবত 10,000 সামথিং টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিলাম। 10,000 বাংলাদেশি টাকা? বাংলাদেশি টাকায়। আচ্ছা। বিকাশে পাঠালাম, পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিলাম। নেওয়ার পরে ওনার চেম্বারে গেলাম, দেখা হইলো ওনার সাথে। উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের লয়ার, উনি বার কাউন্সিলের মেম্বার। তো উনি বলল যে উনি ইউএসএ থাকেন, উনি ইউএসএ তে ওনার ইমিগ্রেশন কনসালটেন্সি করেন। তো বললাম যে তাইলে উনি কি ইমিগ্রেশন লয়ার বলেছে এখানে? উনি তখনকার কথাটা আমার মনে নাই, উনি প্রসেস করে এটা বলছে। আচ্ছা, হ্যাঁ, ইমিগ্রেশন প্রসেস করেন। তো আমাকে বললো যে আপনার ট্যুরিস্ট ভিসা আছে, যদি আপনি ওখানে একটা বিজনেস কিনেন, তাহলে যদি একটা ইনভেস্টমেন্ট করেন, সাবস্টেন্সিয়াল ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ 50,000 প্লাস, এরকম যদি টাকা দিয়ে একটা $50,000 দিয়ে একটা বিজনেস কিনেন, আচ্ছা, মানে $50,000 তাকে দেয়া লাগবে না, এটা আপনি না তাকে না, বিজনেসটা বিজনেসটা কিনবো, আপনি ওন করবেন সেই বিজনেস। ওন করব। তো তাইলে ই2 ভিসা পাওয়া যাইতে পারে। তো আমি আরেকটু বলে রাখি, আমি ইউএস এর ভিজিট ভিসা পাই 2014 সালে। আচ্ছা, 2014 সালে ভিজিট ভিসা পাওয়ার পরে আমি 16তে একবার ইউএসএ তে আসি, 22 সালে একবার, 2022 সালে আরেকবার ভিজিটে আসি। তো পরে ওনাকে বললাম, বলার পরে বললো যে ঠিক আছে, যদি আপনি করতে চান তাহলে আমরা প্রসেস করতে পারবো। তো তারই ধারাবাহিকতায় আমি ওনার সাথে একটা এগ্রিমেন্ট হলো। সেই এগ্রিমেন্টে ওনার ফি, উনি বললো যে $12,000 টাকা নেয় ই2 ভিসা প্রসেস করার জন্য, উনি $12,000 নেয়। $12,000? আচ্ছা, হ্যাঁ। উনি চার্জ করে। তো আমি ওনাকে রিকোয়েস্ট করছিলাম যে স্যার একটু কম নেওয়া যায় কিনা। তো তখন উনি বললো যে না, ওইটাই আমরা নেই। তো পরে আমি রাজি হইলাম যে ঠিক আছে, $12,000 আপনি দিবেন, দিব। তো সেই কথা অনুযায়ী একটা এগ্রিমেন্টও হলো। এগ্রিমেন্টের মধ্যে লেখা ছিল $6,000 উনি বিজনেস সেটআপের জন্য নিবে, বিজনেস ক্রয় করার জন্য চার্জ নিবে, আর বাকিটা ধাপে ধাপে বাকিটা নিবে। মানে $6,000 উনি নেবে, আপনাকে একটা নতুন বিজনেস সেটআপ করে দিবে, কিনে দিবে, সেটআপ করে দিবে, সেজন্য। এই জন্য। আর বাকিটা, বাকি 6,000 বাকি নিবে অ্যাপ্লিকেশন বা $6,000 আদার প্রসেসের জন্য। উনি না, অ্যাপ্লিকেশন এবং আদার চার্জেস এটাও আমার নিজের। এটা যেখানে যা লাগে ফেডারেল ফি, সেটা আমি দিব। ওকে, হ্যাঁ। এটা তার মানে 12,000 টাকার মধ্যে তার কোনো খরচ নাই? তার কোনো খরচ নাই, উনি কাজ করবে। আচ্ছা, হ্যাঁ, বুদ্ধি খাটাবে আর কি। এই তো সেই অনুপাতে এগ্রিমেন্ট সাইন হইলো। সাইন হওয়ার পরে আমি এগ্রিমেন্ট সাইন হয়েছে? সাইন হওয়ার পরে আমি 2024 সালের নভেম্বর মাসে ইউএসএ আসি। তো আসার আগেই আমি দেশে $6,000 ওনাকে পেমেন্ট করে দিচ্ছি। $6,000 আমার অ্যাকাউন্ট থেকে ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করি। আর $50,000 টাকা ক্যাশ পেমেন্ট করছিলাম, ওইটার রিসিট উনি দিয়ে দিছে। তো যাই হোক, $6,000 আমি বাংলাদেশে থাকতেই $6,000 সমপরিমাণ টাকা আমি ওনাকে পেমেন্ট করি আমার অ্যাকাউন্ট থেকে। তো পরে 2024 সালের নভেম্বর মাসে সম্ভবত 15 তারিখে আমি এখানে আসি। আসার পরে নিয়মটা হইলো, ইউএসএ তে আসার 3 মাস পরে ই2 ভিসার জন্য আবেদন করা যায়, 3 মাস পরে। তো যাই হোক, 3 মাস আমি ছিলাম, বিভিন্ন ফ্রেন্ডদের কাছে ছিলাম, পেনসিলভেনিয়া ছিলাম, নিউ ইয়র্কে ছিলাম, উইসকনসিনে ছিলাম। তো ওখানে 3 মাস যখন অতিবাহিত হয়,
তখন উনি প্রথমে আমি বলছিলাম যে আমি একটা বিজনেস আপনাকে আমি নিজে কিনবো কিনে আপনাকে দিব। তো যাই হোক, আমি যেহেতু এখানে নতুন, আমি ওইটার পারি নাই নিজে। লাস্টে ওনাকে বললাম যে আপনিই কিনে দেন, আমি আগেও তো কথা বলেছিল উনি কিনে দিবে। উনি কিনে দিবে হ্যাঁ, বলছিল। বুঝছি। মানে উনি যদি সেট আপ করে তাইলে ওই $6,000 নিবে নিবে, হ্যাঁ, এক্সট্রা। এক্সট্রা। আর না হলে $6,000। না, টোটাল চুক্তি 12,000। বিজনেস সেট আপের লেখাটা এরকম ভাবে যে সেট আপের জন্য 6,000 আর আদার কাজের জন্য 6,000, আমি সে কথা বলতেছি, মানে বিজনেস সেটআপের জন্য 6,000 নিবে। টোটাল 12,000-এর মধ্যে 6,000 হলো বিজনেস সেটআপের জন্য, জি। না পারলে নিবে না। না, ওনার সাথে এগ্রিমেন্ট 12,000, উনি টোটালটাই নিবে, টোটালটা নিবে, বিজনেসও সেটআপ করে দিবে। বিজনেস সেট আপ করে হ্যাঁ, দিবে। বাস, গুড। আমি সেটা জানার জন্য, হ্যাঁ, ক্লিয়ার হলাম। তারপর পরে আমি বললাম যে স্যার আমি তো আসলে বিজনেস পাইতেও আছি না, আর কারোর সাথে তেমন একটা আন্ডারস্ট্যান্ডিং নাই, যারা আছে তাদের সাথে সুবিধাজনক ভাবে পারতেছি না, তো আপনিই কিনে দেন। তো আপনি কিনে দেন বলার পরে উনি বললো যে আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি। তো দেখার পরে কিছুদিন পরে উনি জানাইলো যে একটা বিজনেস পাইছি আমি, কাপড়ের ব্যবসা, একটা দোকান আছে। হ্যাঁ, আমরা নামটা না নেই দোকানের, হুম, শুধু আপনি লোকেশনটা হয়তো বলতে পারেন। আমরা হ্যাঁ। দোকানের নাম এবং দোকান যিনি আপনার ওনার তার নামটা না নেই। আচ্ছা, তো বাফেলোতে একটা দোকান পাওয়া গেছে, দাম পড়বে $33,000। হুম। তো আমি পরে রাজি হইলাম যে ঠিক আছে স্যার তাহলে নেন। তো উনি বললো যে ঠিক আছে তাহলে আমি ফাইনাল করতেছি। ঠিক আছে স্যার করেন। তো উনি ফাইনাল করার পরে আমাকে ফোন দিল যে আপনি $10,000 পাঠান, আমাকে $10,000 পাঠান আমার অ্যাকাউন্টে অ্যাডভান্স হিসাবে। হুম, হুম। ওই যে দোকান আমি কিনছি ওই দোকানের মালিককে অ্যাডভান্স দিতে হবে $10,000। $10,000। তো তখন আমি বললাম যে স্যার আমি তো এই 3-4 দিন পরে আপনার এখানে আসতেছি, আমি আইসা দেই, আপনি আপাতত 2-1,000 দেন অ্যাডভান্স। বললো যে না আমি দিতে পারবো না, আপনি পাঠান। পরে আমি ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করি কোত্থেকে $10,000। করলেন এটা? এইটা তখন আমি আসছিলাম নিউ ইয়র্কে। আচ্ছা, মানে আপনি এটাই যুক্তরাষ্ট্রের ভিতরে ভিতরে ট্রান্সফারটা হচ্ছে? ভিতরে, হ্যাঁ, চেস ব্যাংক ডকুমেন্ট তো থেকে। আছে? হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্ট এখন সাথে আছে নাকি? ডকুমেন্ট আছে। হ্যাঁ, সব হ্যাঁ, ডকুমেন্ট আপনার সাথে আছে, আছে? আছে। একটু দুই একটা দেখানো যাবে? ডকুমেন্ট আছে আমার সাথে, একটু দেখান, দেখাতে আপনি পারবো। যেটা যেটা দেখাইতে পারেন একটা দুটো আমাদের দেখান। কারণ লোকজন তো মানে কলিজা রাইন্দা দিলেও কয় যে লবণ কম হয়েছে, বুঝছেন না? তো একটু আপনার তখন আপনার ভয়েস দিছি, বললো ওনার এই যে চেহারা দেখান। এই যে একটা, এটা কি? এটা একটা চেক ওনাকে যে দিছি আমি $9,900। আচ্ছা, এইটা 9,900 টাকা কত কত তারিখে দিলেন? ডলার। এটা হলো এপ্রিলের 23 তারিখে দিলে, সরি, হ্যাঁ, এপ্রিলের 23 তারিখে দিলেন গত বছরের, জি তাই না? জি এপ্রিলের 23 তারিখে জি। $9,900, এবং ওনার প্রত্যেক কাজে 9,000 আছে। আমি বুঝলাম না এটা কেমন তোর আর প্রত্যেক কাজে। আর আদার ট্রান্সফার, এটা টেস্টে ট্রান্সফারটা হয় কিনা টেস্ট করার জন্য $100 দিছিলাম। দেখি এটা, এগুলো কি বিভিন্ন ভাবে ট্রান্সফার করছে? ট্রান্সফার আমার অ্যাকাউন্ট থেকে, জি। এটা হলো, টিক চিহ্ন দেওয়াটা দেখেন। আচ্ছা, সেটা হলো চেক দিয়ে ট্রান্সফার করছেন না? এই যে এই চেকটা, এই চেকটাই এটা $1,000। ও আচ্ছা, না, না। বুঝছি, 9,900 $900, আর ওকে আরেকটা হইলো 100, ওকে, তাহলে 10,000। 10,000, ওকে। যাই হোক, ওইটা আমি হ্যাঁ, আর এই ট্রান্সফার, এই রঙিন চেকটা কি? এই এটা 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 কিসের? এটা বাংলাদেশের টাকার রিসিপ্ট। ও, এইটা আমি যে- আবার বাংলাদেশে নিছে না? আমি যে বাংলাদেশে $6,000 দিছি ওটার একটা পার্ট এটা। ওকে, এই মোহাম্মদ রফিক কে? রফিক ওনার অফিসের ম্যানেজার, ওনার অফিসের ডাইরেক্টর না? ডিরেক্টর মনে হয়, হ্যাঁ। এরা সবাই মিলে একটা মানে চক্র, জি। বিশাল চক্র। হ্যাঁ, তো- শুনি তো একটু, হ্যাঁ। তো যাই হোক, পরে $10,000 দিলাম। দেওয়ার পরে আমি 1 দিন বা 2 দিন পরে বাফেলোতে আসি ওনার চেম্বারে দেখা করতে। আসার পরে উনি আমাকে বললো যে আপনি $33,000 একটা চেক দেন। তখন আমি $33,000 চেক আমি বললাম যে স্যার আমি তো আপনি $33,000 $10,000 দিচ্ছেন না অলরেডি? 10,000 দিয়ে দিছি, তাহলে তো আমার 10,000 বাদ যাবে, তাহলে $23,000 হয়। কয় না, 33,000-ই দেন, এই $10,000 আপনার সাথে পরে আমি হিসাব করব, আপনার সাথে আমি পরে হিসাব করব। তো আমি চিন্তা করলাম যে উনি যেহেতু কাজ করতেছে, ওনার সাথে তো আমার $12,000 চুক্তি আছে, তো আমি দিছি $6,000, আরো উনি তো $6,000। 6,000 আরো পাবে আমার কাছে। আর কাজ করলে না হয় আরো কিছু আপনি হয়তো টুকটাক দিলেন, এভাবে হ্যাঁ। চিন্তা করে থেকে। হ্যাঁ, তো আমি ওইভাবে চিন্তা করলাম যে সে তো আমার কাছে $6,000 পায়,
তাহলে $10,000 দিছি, আমি বেশি দিছি $4,000। তো উনি যেহেতু বলতেছে যে এটা পরে হিসাব করবে, সমস্যা নাই, ঠিক আছে করুক। ওনার সাথে তো ওই মুহূর্তে আমি কোনো বার্গেনিং এ যাইতে পারতেছি না, যেহেতু উনি আমার কাজ করতেছে, আমার লয়ার। তো যাই হোক, আমি $33,000 চেক দিয়ে দিলাম ওনাকে। দেওয়ার পরে তো চেক আমার অ্যাকাউন্টেতে টাকা কাইটা নিয়ে গেছে 33,000। তো ওনাকে দিলাম, তাইলে এখানে দিলাম 10,000, দেশে দিলাম 6,000, 16,000। উনি আরো $1,000 নিয়েছে আমার কাছ থেকে। ওনার চেম্বারের যে অ্যাসিস্ট্যান্ট আছে, যারা ড্রাফটিং করে, তাদের ফি বাবদ আরো $1,000 এখানে এখানে $1,000 $1,000। মানে ডান হাতে বাম হাতে সব দিকে কাটলো আর কি। হ্যাঁ, তাহলে টোটাল নিল কত আমার কাছ থেকে? $17,000। উনি বলছে যে অ্যাসিস্ট্যান্টের ফি দিতে হবে, এই জন্য আরো $1,000 নিচ্ছে পরে। তাহলে কত হইলো? $17,000। 17,000 আর 33,000, $50,000 উনি ডাইরেক্ট নিল আমার কাছ থেকে। নেওয়ার পরে আমাকে দোকানের চাবি টাবি দিল। দোকানে ঢুকলাম আমি। ঢুইকা যায় দেখলাম যে খুব একটা মালপত্র বেশি একটা নাই। তখন আমার মনে হইলো যে এখানে যে মালটাল আছে, এটা তো মনে হয় সব মিলে হয়তো 10-15,000 টাকার মাল আছে। তখন ওনারা আমি বললাম যে স্যার, এই দোকানটা তো নিচ্ছেন, ঠিক আছে, আমার ইটু ফাইল করার জন্য, তো ফাইল করেন, ঠিক আছে, কিন্তু এই দোকানটা আমি চালাবো না, আমার কাজ শেষ হইলে আপনি আমার বেচে দিয়ে। উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিক্রি করে দেব। এই কথা বইলা আমি ওনাকে চাবি টাবি দিয়া চলে যাই আবার পেনসিলভেনিয়া। দোকান আর আপনি তো আমি চালু চালাই করেন নাই না, হ্যাঁ। একদিন খুলছিলাম, তারপরে আমি চাবি টাবি ওনারে বুঝাই দিছি, ওনার অফিসে বুঝাই দিয়ে আমি পেনসিলভেনিয়া চলে আসছি। আসার পরে তো প্রায় 2-3 মাস গেল। তারপরে আমার জন্য যে আবেদন করছিল উনি ইমিগ্রেশনের জন্য, ইটু ভিসার জন্য, ওইটা ডিনাই হইল, মানে এটা দেয় নাই। তো পরবর্তীতে উনি বলল যে এখন দেয় নাই, আমরা তো চেষ্টা করছি, আমরা কি করব, ঠিক আছে তাইলে আমরা একটা আপিল করি। আমি বললাম স্যার এখন কি করণীয় আছে? পরে বললো যে ঠিক আছে, এখন আপিল করা যাবে। তখন তো উনি একটা আপিল করে রাখছে। আবার আপিলে পয়সা নিচ্ছে নাকি? না, আর পয়সা নেয় নাই, ওই টাকার ভিতরেই করছে। তো এখন তখন আমি ওনারে বললাম যে স্যার আমি আসছিলাম আবার বাফেলোতে, যখন ডিনাই হইলো তারপরে আসছিলাম। আসার পরে আমি বললাম যে স্যার আমার তো সবই শেষ, সব টাকা পয়সা শেষ হয়ে গেল, এখন দোকানটা বেচা দেন। পরে তো এর মধ্যে আবার শীত চলে আসছে, দোকান বেচতে পারতেছে না। উনি কইলো যে দোকানে তো টাকা আটকে গেছে 33, হ্যাঁ, তারপর আবার স্টাফদের জন্য 1,000, হ্যাঁ 34। হ্যাঁ 34, আর আমার থেকে নিচে 16,000। হ্যাঁ, আপনার 16,000 6,000 তো বুঝলাম আপনি সার্ভিসের জন্য দিচ্ছেন, এক্সট্রা 10,000 তো নিচে সে আপনারে পরে হিসাব করবে বলে। জি, সো 34 আর 40, 50,000। 50,000 আরো 8 মাস আমি ভাড়া দিছি দোকানের 750 করে। ওকে, এখানে প্রায় কত $6,000। $6,000 মতো। তাহলে আমি যে একটা হিসাব দিলাম যে আমার টোটাল নষ্ট হয়েছে $59,000, তাহলে ওরকম আর কি। $59,000। হ্যাঁ, টোটাল $59,000 মধ্যে ওনারে আপনি হ্যান্ড ওভার করছেন কত? ওনাকে করছি ওনাকে করছি এখানে 10,000 আর 33,000, 43,000, আর 1,000 ইয়েদের জন্য, 43,000, 44,000, আর 6,000 হলো আর বাংলাদেশে। 6,000 না, এখানে করছি 8 মাসে ভাড়া পরিশোধ করলাম 6,000। 8 মাসের ভাড়া তো আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য করছেন, হ্যাঁ, এটা তো ওনার এটা জন্য ওনারে না। দেন না, তো ওনার তাহলে জন্য আপনি ওনারে ডাইরেক্ট দিবেন কত? ওনারে দিছি, তারপরে বাংলাদেশে দিছি 6,000। হ্যাঁ, 6,000 আর 34,000 40,000, সরি 44,000 আর 6,000 50,000। 50,000 50,000 টাকা সরাসরি আপনি ওনারে দিচ্ছেন ওনাকে দিছি। এই ইটু ভিসার জন্য। জি, হ্যাঁ, একটু ভিসা প্রসেস করার জন্য ইনভেস্টমেন্ট বাবদ আমি দিলাম হইলো $33,000, হ্যাঁ, ইনভেস্টমেন্ট বাবদ, দোকান কিনা বাবদ। হ্যাঁ, আর 17,000 আর 17,000 হইলো ওনার ফি। থাবাইয়া নিছে আপনারে। জি, ওকে, তো এই হলো 17,000 ফি নিছে। সাধারণত এই ধরনের কাজে ফি কত নেয়? আমি পরবর্তীতে 2-1 জনের সাথে কথা বলছি, 8,000, 7-8,000 বা সর্বোচ্চ 10,000 এরকম নেই। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আপনি প্রতারিত হলেন কেমনে মনে করতেছেন কেন? মানে ব্যাপারটা হলো
যে আপনি যত টাকা দেন আপনার কাছে প্রতারিত নুরুজ্জামান আপনার সাথে প্রতারণা করেছে কেন মনে হচ্ছে? এটা মনে হচ্ছে যে উনি আমার সাথে মিথ্যা বলছে, যে উনি যে 10,000 টাকা নিল তখন বলছে দোকানের অ্যাডভান্স বাবদ দেওয়ার জন্য। তো আমি সরল বিশ্বাসে অ্যাডভান্স বাবদ দিছি। তারপরে যখন আমি ওনার চেম্বারে আসলাম উনি আবার 33,000 নিচ্ছে। তখন আমি ওনাকে বললাম যে আমি তো 10,000 দিয়ে দিছি 33,000 থেকে, আপনি তাহলে আবার 23,000 পাবেন, এখন আপনি 33,000 চাইতেছেন কেন? তখন উনি বলল যে এটা আমি পরে আপনার সাথে হিসাব অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট আর করে নাই। না, উনি অ্যাডজাস্ট পরে করে কি নাই। বলছে আপনার এই টাকা? পরবর্তীতে যখন আমি আসলাম ওনার সাথে দেখা করলাম যে স্যার আমার টাকা ফেরত দেন, তখন বলতেছে যে টাকা কি ফেরত দেবো আমি, আপনার টাকা আমি যে দোকান কিনছি, এখানে এখানে ঘুরছি গেছি, বিভিন্ন লোক আসছে তাদেরকে খাওয়াইছি হোটেলে, এগুলি কি টাকা খরচ হয়েছে না? তারপরে আপনার আপিল করে দিছি। আমি কইলাম যে স্যার আপনি তো যেটাই করবেন আপনার সাথে আমার 12,000 টাকা কন্ট্রাক্ট। উনি যে আইনজীবী না, ওনার যে কোনো ইভেন্ট প্যারালিগেলও না, উনি যে এই ধরনের ইমিগ্রেশন রিলেটেড প্যাচি কাজগুলো যেগুলো ল সরাসরি জড়িত এগুলো যে করতে পারে না সেটা আপনি জানতেন নাকি? না, আমি জানি না এটা। তা আপনি কনভিন্সড হয়েছেন কিভাবে? আমি ওনার ওই যে সোশ্যাল মিডিয়াতে ওনার লাইভ দেখে ওনার চেম্বারে যাই। আর আমি আসলে তো একটা লয়ারে বাংলাদেশের প্রেক্ষাপটে জিজ্ঞাসা করা একটু, যে আপনার কি ইউএসএ যে আপনি কাজ লাইসেন্স করেন আছে কিনা? লাইসেন্স আছে কিনা, এই প্রশ্নটা করা একটু অড লাগে, এজন্য আর আমি জিগাই নাই। আর অন্যদিকে উনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে, সেটা এটা- করে উনি ফার্স্ট ক্লাসে এটা- ফার্স্ট, এটা- এজন্য ধান্দাবাজিটা বেশি করতে পারছে। আচ্ছা, এটা শুনছি আপনি আমি। এইখানে যে জমি জায়গাটা কিনলেন 33,000, সেটা নিয়েও তো প্রতারণা আছে। সেটা তো $20,000 দিয়ে ওই মহিলা থেকে কিনছে। হ্যাঁ, মহিলা পরে আমাকে বলছে, আমি ওনার কাছে এটা জানতে চিট চাইছি করছে তো সে মারাত্মক। যে আপনাকে কত টাকা দিছে উনি। তো বললো যে আমাকে তো দিছে 20,000 টাকা। ওই মহিলা আমারও কল দিছিল। তো আমি বললাম যে আমার তো উনি নিচ্ছে $33,000, $13,000, তাইলে উনি কি করছে? তা ওনাকে আমি এইটা প্রশ্ন করছিলাম যে আপনি তাহলে $13,000 কি করছেন, কোথায় খরচ করছেন? এটার কোনো উত্তর উনি দেয় নাই আমাকে। ওকে।